আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে। আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সমাস। সমাসের মধ্যে যে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রকার আছে সেটা হলো বহুব্রীহি সমাস। আজকে আমি আপনাদের সঙ্গে বহুব্রীহি সমাস নিয়ে কথা বলবো। বহুব্রীহি সমাস কিভাবে আমরা চিনব? বহুব্রীহি সমাস চেনার একটা উপায় হলো বহুব্রীহি সমাসের যে পদগুলো থাকবে সমস্ত পদে, তার সমস্ত পদের কোনো পদেই প্রধান নয়। কোনো পদে প্রধান না হয়ে তৃতীয় কোনো পদ যদি প্রধান হয় তাহলে সাধারণত বহুব্রীহি সমাস হয়। যেমন আমরা যদি বলি যে বহুব্রীহি সমাসের চেনার কিছু উপায় বা বহুব্রীহি সমাসের সমাস ব্যাসবাক্য নির্ণয়ে আমি কিভাবে নির্ণয় করব। প্রথমে বলি বহুব্রীহি সমাসের যে পদগুলো থাকবে এই পদগুলোর মধ্যে কোনো পদকেই বুঝাবে না, না বুঝায় ভিন্ন কোনো পদকে বুঝাবে। যেমন কোনো পদই প্রধান নয়। ব্যাসবাক্যে সাধারণত যার বসে, তবে সবসময় যার বসে না, বেশিরভাগ সময় যার বসে এবং তৃতীয় কোনো বিষয়কে বুঝাবে, তৃতীয় কোনো পদকে এখানে বুঝাবে। আমি কিছু উদাহরণ দিয়েছি বোর্ডে, উদাহরণ আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কানে কলম, কানে কলম, এই কানটা হচ্ছে পূর্বপদ আর কলমটা হচ্ছে পরপদ, অর্থাৎ এই সমস্ত পদে কোনো পদটাকেই সমাসের অর্থ হিসাবে বিবেচিত হবে না। যেমন কানে কলম, এখন কানে কলম, কানে কলম বলতে আমরা কানকে বুঝাইতেছি না, কলমকে বুঝাইতেছি না, একজন কাঠমিস্ত্রিকে বুঝাইতেছি। যদি এরকম হয় যে দুইটা পদ এখানে সমস্ত পদে আছে, সমস্ত পদের মধ্যে দুইটা পদের মধ্যে কাউকে বুঝাবে না, না বুঝাইয়া ভিন্ন কোনো বিষয়কে বা অনুপস্থিত কোনো বিষয়কে বুঝায়, তখন সেটা হবে বহুব্রীহি সমাস। যেমন কানে কলম, এটা যদি পরীক্ষায় আসে যে কানে কলম এটা কোন সমাস, তাহলে এটা হবে বহুব্রীহি সমাস। তাহলে আমি এটা কি করে চিনবো যে এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস? চেনার উপায়টা আমি বলি। কান, এখানে কানে কলম, কানে কলম বলতে কান কেউ বুঝাবে না, কলম কেউ বুঝাবে না, না বুঝাইয়া ভিন্ন কোনো অর্থ প্রকাশ করবে, যদি এটা বলা হলো কাঠমিস্ত্রি। এবং তাহলে এটা আমি চিনলাম যে এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। তাহলে আমি এটার ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করব? ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে আমাকে আমি বলেছিলাম যে ব্যাস বাক্যে সাধারণত যার বসে। তাহলে প্রথমে আমার কাজ কি? প্রথমে কাজ হলো আমাকে বুঝতে হবে এটা কোন প্রকারের সমাস। যদি বহুব্রীহি সমাস হয় তাহলে, যদি বহুব্রীহি সমাস হয় তাহলে বহুব্রীহি সমাসে আমরা ব্যাস বাক্যে যার বসাবো। তাহলে কানে কলম, তাহলে আমরা লিখব কানে কলম যার, কানে কলম যার, অর্থাৎ কাঠমিস্ত্রিকে বোঝাচ্ছে। এরকম ভাবে আছে গলায় গামছা, তাহলে গলায় গামছা এটা কোন প্রকারের সমাস বা এটা বহুব্রীহি সমাস কিভাবে হইল? গলায়, গলা বলতে আমরা গলা বুঝাই, গামছা বলতে গামছা বুঝাই। তাহলে এই সমস্ত পদে গলায় গামছা বলতে আমরা কি বুঝাই? গলা কেউ বুঝাই না, গামছা কেউ বুঝাই না, আমরা একজন কৃষককে বুঝাই। তাহলে এটা হবে গলায় গামছা যার, এটা হবে গলায় গামছা যার, গলায় গামছা যার। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে আসি আমরা পদ্মনাভ। পদ্মনাভ মানে হচ্ছে পদ্মনাভের, এটা আমরা একটু বুঝতে আমাদের কষ্ট হবে, এই জন্য আমাদের একটু প্র্যাকটিস করতে হবে এবং আমাদের কিছু বাংলা শব্দের অর্থ জানতে হবে। পদ্মনাভ, এখানে পদ্ম বলতে পদ্ম ফুল, পদ্ম ফুল যেটা বোঝানো হয়েছে, আর নাভ মানে নাভি। এখন পদ্মনাভ এই দুইটা কি হয়েছে, দুটো সমস্ত পদের আলাদা একটা অর্থ আছে। পদ্মনাভ মানে হলো সনাতন ধর্মাবলম্বীদের বিষ্ণু যে দেবতা রয়েছে তাকে এক কথায় আমরা পদ্মনাভ বলি। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে পদ্ম কেউ বুঝাইলাম না, নাভি কেউ বুঝাইলাম না, দুটাকে না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করলো, তাহলে সেটা হলো বিষ্ণু। তার মানে কি পদ্মনাভ, এখানে পদ্মও না নাভিও না, এখানে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে। তাহলে পদ্ম নাভিতে যান, পদ্ম নাভিতে যার, তাহলে এটা একটা বিষ্ণু। তার মানে এটা আমি বলতে পারি যে কানে কলম এটা হলো কাঠমিস্ত্রি, এটা হলো কৃষক, আর পদ্মনাভ মানে হলো বিষ্ণু। ওকে। উর্ণনাভ, উর্ণনাভ, এখানে উর্ণনাভ শব্দে এখানে উর্ণ কেউ বুঝাবে না, নাভ কেউ বুঝাবে না, বা নাভি কেউ বুঝাবে না। তাহলে উর্ণ মানে হলো সুতা, নাভ মানে হলো নাভি। তার মানে এই দুটাকে না বুঝায়া, সুতা এবং নাভিকে না বুঝায়া এখানে বুঝাবে মাকড়সাকে। অর্থাৎ তাহলে যদি আমি আগেই বলেছি যদি পূর্বপদ এবং পরপদ এই দুইটা পদের মধ্যে যদি কাউকেই না বুঝায়
তাহলে সেটা হবে বহুব্রীহি সমাস। তার মানে উড়োনাভ শব্দের অর্থ কিন্তু মাকড়সা। উড়োনাভ শব্দের অর্থ কি? মাকড়সা। তাহলে আমি এখানে লিখব উড়ন নাভিতে যার। তার মানে কি? উড়োনাভ শব্দের অর্থ হলো মাকড়সা। তাহলে আমি যদি অর্থ জানি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। বিনা পানি, এখানে দুইটা শব্দ আছে, একটা হলো বিনা, একটা হলো পানি। এখানে দুইটা বানানে মূর্ধন্য আছে, বিনা এবং পানি দুইটাতেই। বিনা মানে হলো বাদ্যযন্ত্র, এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ প্রকার। আর পানি মানে হচ্ছে হলো হাত। দন্তান্ন থাকলে হয়তো ওয়াটার পানি, আর এটা সাধারণত মূর্ধন্য আছে, এই জন্য এটা হবে হাত। তার মানে বিনা পানি। এখানে বিনা কেউ বোঝানো হয় নাই, পানি মানে হাত কেউ বোঝানো হয় নাই। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের যে দেবী সরস্বতী, সরস্বতীকে বোঝানো হয়েছে। তাহলে বিনা পানিতে যার, বিনা, তার মানে বিনা পানিতে যার, তার মানে কি? এই যন্ত্রটা হাতে যার, তার মানে কি? সরস্বতীকে এখানে বোঝানো হয়েছে। হাতে খড়ি, এখানে সরস্বতী, এটা হাতে খড়ি। এখানে হাত এবং খড়ি দুইটা জিনিস আছে। হাতে খড়ি এটা আমরা সবসময় প্রায় বলি, আমাদের শিক্ষা জীবনের যদি প্রথম দিন এটাকে আমরা হাতে খড়ি বলি। কিন্তু এই শব্দে আমরা একটু বোঝার চেষ্টা করব। হাত মানে তো হাত, আর খড়ি মানে হইতেছে লেখার বিশেষ উপকরণ। এটা প্রাচীনকালে যখন কলম বা মার্কার উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল না, তখনকার সময় মানুষ কাঠের বা ডালের কোনো টুকরা দিয়ে বা খড়ি দিয়ে এটা কি করতো? দেওয়ালে বা মাটিতে দাগ কেটে রাখতো। সেটা থেকে আসছে খড়ি, অর্থাৎ খড়ি হচ্ছে লেখার উপকরণ। তার মানে হাতে খড়ি এই শব্দটার অর্থ হলো যে বিশেষ দিনে একজন ব্যক্তি বা একটা শিশু প্রথম শিক্ষা জীবন শুরু করে, ওইটাকে হাতে খড়ি বলা হয়। তাহলে হাতকেও না বোঝায়া, খড়িকেও না বোঝায়া বিশেষ দিনকে বলা হয়। তারপর হলো গায়ে হলুদ। এই শব্দে এখানে দুইটা শব্দ আছে সমসমান পদে, একটা হলো গায়ে, একটা হলো হলুদ। এখানে গায়ে এবং হলুদ এই দুইটাকে না বোঝায় ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে। গা কেউ বোঝায় না, হলুদ কেউ বোঝায় না, একটা বিশেষ দিনকে বোঝায় যে দিনে গায়ে হলুদ অনুষ্ঠান পালন করা হয়। তারপর চৌচালা। চৌচালা এটা একটা ঘরকে বোঝানো হয়। চৌ মানে হলো চার, চালা মানে হলো চালা মানে চাল, অর্থাৎ এমন একটা ঘরকে বোঝায় যে ঘরের চারটা চাল আছে। তাহলে এই সমস্ত বিষয়কে আমরা বহুব্রীহি সমাস বলবো। তাহলে বহুব্রীহি সমাস বোঝার আমার পদ্ধতি কি? বহুব্রীহি সমাসে সমস্ত পদে যে দুইটা পদ থাকবে, দুইটা পদ থাকতে পারে বা তিনটাও থাকতে পারে, দুইটাই থাকে সাধারণত। এই দুইটা পদের মধ্যে কোনো একটা পদকে বুঝাবে না। কোনো একটা না বুঝায়া ভিন্ন কোনো শব্দ, ভিন্ন কোনো অর্থ যদি বুঝায়, তাহলে এটা হবে বহুব্রীহি সমাস। আসলে বহুব্রীহি সমাসটা অনেক লম্বা একটা ক্লাস নেওয়া দরকার ছিল, এই অল্প সময় বোঝানোর সুযোগ কম। আমি ধীরে ধীরে বহুব্রীহি সমাসের আরও যে খুঁটিনাটি বিষয় আছে এটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপাতত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।